দল তারা শিবিরের সাথে উস্কানি দেওয়ার জন্য, গ্যাঞ্জাম লাগানোর জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত শব্দটা লিখেছে। আসসালামু আলাইকুম। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলেন। চলুন এখন বেশি কথা আর না বলে মূল কথায় চলে যায়। বিএনপি ফেসে গেছে, তারেক জিয়া ফেসে গেছে। অবস্থা 12টা বেজে গেছে। শিবির বিজয় উদযাপন করছে। তারেক জিয়া এত কষ্ট করে, নিঃসন্দেহে তারেক জিয়া কোনো উপদেষ্টার বুদ্ধিতে এটা করেছেন যে মিস্টার তারেক, তুমি বাবা গুপ্ত গুপ্ত বলো, নইলে জামাত শিবিরের সাথে তোমরা পারবে না। এদেরকে গুপ্ত বলা ছাড়া কি করবে? এরা তো তোমাদের মতো চুরি করে না। এরা তো বিদ্যুৎ চুরি করে খাম্বা খায় না, শুধু খাম্বা দেয় না, এরা 10% খায় না, এরা ছিনতাই করে না, এরা চুরি করে না, এরা কমিশন খায় না, দুর্নীতি করে না, অর্থ পাচার করে না। তো এদেরকে কি বলবো? এদেরকে রাজাকার বললো, এখন আবার সমস্যা, এদেরকে গুপ্ত বলো। তো ডেফিনেটলি কোনো উপদেষ্টার বুদ্ধিতে তারেক জিয়া শিবিরকে জামাতকে গুপ্ত গুপ্ত বলা শুরু করেছে। জামাতকে তো না, গুপ্ত তো বেসিক্যালি শিবিরকে বলে, কারণ জামাত তার গুপ্ত রাজনীতি করে নাই। যাই হোক, জামাত শিবিরকে তারা গুপ্ত বলে। তো সেখানে বগুড়ায় তারেক জিয়া জামাত শিবিরকে গুপ্ত বলে গালি দেওয়ার পরের দিনেই তারেক জিয়ার এই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র দলের সন্ত্রাসীরা শিবিরের উপর হামলা করে গুপ্ত বলে। হামলার পর তারা চেষ্টা করছে যে গুপ্ত শব্দটা রাজনীতিতে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, এবং দেয়ালে দেয়ালে গুপ্ত লিখছে, দেয়াল লিখন করছে, সোশ্যাল মিডিয়ায় নানানভাবে শিবির গুপ্ত এইসব প্রচারণা চালাচ্ছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যে ছাত্রদলের শত শত টাকা, এটা নিয়েও ছাত্রদল হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা, এটা নিয়ে অনেক দুর্নীতি করবে। যেমন আপনি নিশ্চিত থাকেন, এই যে দেয়াল লিখন শিবির গুপ্ত, এই দেয়াল লিখন করতে তারেক জিয়ার কাছ থেকে ছাত্রদল অনেক টাকা নিয়েছে। সাপোজ 5 লাখ টাকা নিয়েছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেয়ালে লিখবো যে শিবির গুপ্ত, আর কোথাও কোথাও রাস্তার উপরে লিখবো শিবির গুপ্ত। এখন লিখতে তো রং লাগবে, আর সবাই তো লিখতে পারেন, অনেক জায়গায় লোক ভাড়া করা লাগবে, গরমের দিনে একটু ঠান্ডা পানি খাওয়া লাগবে, তাতে আমাদের 5 লাখ টাকা লাগবে। ওরা যেটা করছে, বিএনপির কাছ থেকে শিবিরকে গুপ্ত গুপ্ত লিখবে দেয়ালে এটা বলে 5 লাখ টাকা নিচ্ছে। তারপরে সেখান থেকে হয়তো বা 5-10 হাজার টাকার রং কিনে গুপ্ত গুপ্ত লিখেছে, বাকিটা ওরা মেরে খেয়েছে। খোঁজ নিয়ে দেখেন ঘটনা ঘটেছে এটা। যাই হোক, টাকা পয়সা খেলে খাক, এমনিতেই বেচারারা মন মতো চাঁদাবাজি করতে পারে না জামাত শিবিরের জ্বালায়। এখানে গুপ্ত লেখার কথা বলে রঙের টাকা যদি মেরে দেয়, খারাপ না। কিন্তু তাদের এই প্রজেক্ট শিবির কয়েক মিনিটের মধ্যে ব্যর্থ করে দিয়েছে। একটা বিষয়ে প্রধানমন্ত্রী বলছেন, মানে দ্যাট ইজ ভেরি সিরিয়াস, এর চাইতে সিরিয়াস কোনো ইস্যু নেই বিএনপির কাছে। এত সিরিয়াস একটা বিষয়, এত সিরিয়াস, হ্যাঁ, গুপ্ত। প্রধানমন্ত্রী বলছেন, সবাই বলছে, তারা লিখছেন, দেয়ালে লিখছে, রাস্তায় লিখছেন, পারলে কলিজা ছিঁড়ে রক্ত দিয়ে লিখছেন। ইন্টারমিডিয়েটের ছেলেরা মেয়েরা প্রেম করে যখন, তখন গার্লফ্রেন্ডের নাম বয়ফ্রেন্ডের নাম রক্ত দিয়ে লেখে না? ওরকম পারলে তারা গুপ্ত রক্ত দিয়ে লেখে। এত সিরিয়াস। কিন্তু শিবির এটাকে হাসি তামাশা ট্রল করে 12টা বাজিয়ে দিয়েছে। মনে রাখবেন, একটা সিরিয়াস বিষয় নিয়ে যখন দেশব্যাপী ট্রল বা হাসি তামাশা, ওটা যখন একটা হাসির উপাদান হয়, এন্টারটেনমেন্টের উপাদান হয়, তখন ওটার কোনো ওয়েট থাকে না। এর মানে ছাত্রদলের তারেক জিয়ার যে শিবিরকে গুপ্ত বলার যে প্রজেক্ট, এটা জয় বাংলা হয়ে গেছে। কিভাবে? ডাকসুর দেয়ালে লিখে এসেছে ছাত্রদলের লোকজন, আজকের ঘটনা, যে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। এখন মোসাদ্দেক, এবি জুবায়ের, এস এম ফরহাদ এবং শিবিরের নেতৃবৃন্দ তারা ওইখানে ছবি তুলছে, ওইটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে বা হাসছে। মানে দেখেন, ওরা গুপ্ত গুপ্ত লেখে, আর ওই গুপ্তর ওইখানে দাঁড়িয়ে শিবির নেতারা ছবি তুলে ফেসবুকে দেয় এবং হাসি দেয়। এখানে কয়েকটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে আবার শিবিরের ছেলেরা গুপ্ত গুপ্ত, ওরা গুপ্ত গুপ্ত প্রচারণা চালায়, শিবিরও গুপ্ত গুপ্ত প্রচারণা চালায়। তবে শিবির গুপ্ত লেখে খাম্বায়, এবং ফেসবুকে গুপ্ত লিখলেও ওটা খাম্বায় খাম্বায় লিখে সেটা প্রচার করে। এখন দেখেন কিভাবে ধরা খেয়েছে, কিভাবে বিএনপি ফেসে গেছে। প্রথম কথা হচ্ছে এখানে যে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। এখন মিলে যাচ্ছে যে গুপ্তকে তারেক জিয়া 17 বছর গুপ্ত ছিলেন, লন্ডনে ছিলেন, আর তারেক জিয়ার জন্ম তো করাচি, পাকিস্তান। এর মানে ব্যাকফায়ার করেছে, নিজেদের ন্যারেটিভে নিজেরা ধরা খেয়েছে। এক শিবির নেতা লিখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, বাড়ি মানে কি জন্মস্থান? তাহলে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, মানে তারেক জিয়া। এখন দেখা যায় যে শিবিরকে গুপ্ত বলতে বলতে তারেক জিয়ার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়েছে। মজারা কিছুদিন পর দেখবেন যে এখন শর্ট ফিল্ম, নাটক হচ্ছে, টিকটক হচ্ছে, এবং গান তৈরি হয়েছে, তার মাধ্যমে পুরো জাতিকে বুঝিয়ে দেওয়া হবে যে গুপ্ত আসলে জামাত শিবির না, গুপ্ত তো তারেক জিয়া। এবং মজার বিষয়, কিভাবে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে দেখেন। ঠিক আছে, গুপ্ত গুপ্ত বলেন, শিবিরে পোলাপান আবার আলেম ওলামার এক কওমি আলেমকে দিচ্ছি লিখছে, মানে গুপ্ত খাম্বার, গুপ্তর উপরে মানে গুপ্তর যে মাত্রা, ওইটা খাম্বা টাম্বা দিয়ে খুব সুন্দরভাবে লিখেছে। এতেই এরা চেতে যে হাহারি একটা গালাগালি করে, এখানে তুই খাম্বার উপর গুপ্ত লিখলি কেন? দেয়ালে লিখতে হবে, খাম্বার উপর লেখা যাবে না।
একজনে লিখছেন খাম্বা বাবা গুপ্ত, কে বলেছে মুসলেখা দিয়েছি 17 বছর অনলাইনে থেকেছি। খাম্বার উপর এটা লেখা আর তার সাথে সেলফি তুলে পোস্ট করছেন। তো এখন দেখেন, জামাত বা শিবিরকে যদি গুপ্ত না বলতো, তাহলে তারেক জিয়ার এরকম নাকানের জীবনী খাওয়া লাগতো? শর্ট ফিল্ম, নাটক, টিকটক এগুলো হতো? আপনি চিন্তা করতে পারবেন না তারেক জিয়া গুপ্ত এই ন্যারেটিভে অনলাইন সয়লাভ হয়ে যাবে। এটা মোকাবেলা করার কোনো শক্তি সামর্থ্য ছাত্রদল বিএনপি নাই, তারা পারবে না। তারপরে হাত কামড়াবে, ইস কেন যে শিবিরকে গুপ্ত বলতে গেলাম। শিবিরকে গুপ্ত বলেছি, শিবির দরকার হলে ছাত্রদলকে 10টা গালি দিত, কিন্তু তারেক জিয়াকে গুপ্ত বানিয়ে ছেড়ে দিল, খাম্বা বানিয়ে ছেড়ে দিল। মান সম্মান থাকে এতে? এখন বুঝেন শিবিরের সাথে লাগতে গেলে কি হয়। বুঝেন শিবির তাদের মিছিলের ছবি প্রচার করছে, যেমন ব্যানারে লেখা থাকে না যে অমুক কলেজ শাখা, এগুলোতে লেখছে যে গুপ্ত ছাত্র সংগঠন শাখার মিছিল। আবার কেউ কেউ বলছেন কোন এলাকায় যদি শিবিরের কমিটি না থাকে কোন কলেজে, তখন ওই এলাকার ছাত্রদলকে খবর দিতে হবে যে এই কলেজে ছাত্রদল নাই, শিবির নাই, অতএব শিবির কেন প্রকাশ্যে মিছিল করছে না, এর ব্যবস্থাটা যেন তারা নেয়। কারণ শিবির নাই, মনে হয় গুপ্ত, তাহলে প্রকাশ্যে মিছিল করলে তার গুপ্ত থাকে না। আর যেখানে প্রকাশ্যে মিছিল করে সেখানেও ওরা বলে গুপ্ত। মজা। এবং কোনো যুক্তি টুক্তি দিতে পারে না। ছাত্র শিবিরের রাজনীতি গুপ্ত রাজনীতি আখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দেয়াল লিখন সবচেয়ে বেশি দেয়াল লিখেছে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজে, বিভিন্ন জায়গায় লিখছে। আর ওগুলো এই দেয়াল লিখে ওরা যেটা প্রচার করছে তার চাইতে শিবির বেশি প্রচার করছে। শিবির ওখানে বসে সেলফি তুলছে। এবং চট্টগ্রাম কলেজে যে ঘটনা ঘটেছে সেখানেও শিবির এই গুপ্ত লেখার সাথে সেলফি তুলেছে। বুঝেন যে ছাত্রদলের এই শত শত কোটি লক্ষ লক্ষ টাকার যে প্রজেক্ট রং কেনা, এটাকে কিভাবে হাসি তামাশার পাত্র বানিয়ে জয় বাংলা করে দিল শিবির। এই যে গুপ্ত লেখার সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে ছবি তোলা এবং পাশে খাম্বা থাকলে সেই খাম্বা ওইটা রেড সার্কেল দিয়ে দেখিয়ে দেওয়া, এটার মাধ্যমে কার্যত শিবির বিজয় উদযাপন করছে যে ছাত্রদল ধরা খেয়েছে, বিএনপি ফেসে গেছে, তারেক জিয়া ধরা খেয়েছে, ব্যাকফায়ার করেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে। গত দুদিন আগে সিলেট সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত, এবং এর জেরে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে গত রাতে ছাত্রদল তারা শিবিরের সাথে উস্কানি দেওয়ার জন্য, গ্যাঞ্জাম লাগানোর জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত শব্দটা লিখেছে, তারপরে সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, মিছিল করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে, কোনো কোনো জায়গায় ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। এবং এই যে চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের যে ছেলেটার পায়ে রক কেটে দিল ছাত্রদল, এইটাকে তারা এখন নর্মালাইজ করার জন্য উল্টা শিবিরের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা চালাচ্ছে এবং ছাত্রদলের হাই লেভেল থেকে ছাত্র শিবিরকে প্রতিহতের ঘোষণা দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না এই মর্মে তারা স্লোগান দিচ্ছে, তার উস্কানি দিচ্ছে নেতাকর্মীদেরকে। এদের যেখানে পাওয়া যাবে পাড়ায় পাড়ায়, গ্রামে, মহল্লায়, সব জায়গায় এদের প্রতিরোধ করতে হবে। এইটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে রাজনীতি, ধর অমুককে ধরে ধরে জবই কর, এগুলো ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা দেয়, অন্য কাউকে এখানে স্পেস না দেওয়ার বার্তা দেয়। হঠাৎ করে রাজনীতি এরকম উত্তপ্ত হয়ে উঠলো কেন? এর পিছনে কিছু কারণ আছে। রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কয়েকটি বিষয় সামনে এনেছে যে এই কারণে রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠতে পারে। 2 মাসে সরকারের কিছু ব্যর্থতা জনসম্মুখে প্রকট হয়ে ধরা দিয়েছে। এই ব্যর্থতাগুলো আড়াল করার জন্য মূলত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দল এবং তার ছাত্র সংগঠনকে একটা চাপের ভিতরে রেখে অন্য একটা ইস্যু তৈরি করে মূল জায়গায় যেন কেউ ফোকাস না করতে পারে, এই উদ্দেশ্যেই এই গ্যাঞ্জামটা এবং এই উত্তেজনাটা তৈরি করা হয়েছে। যেমন সরকার আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছে। IMF সরকারকে 1 টাকা ঋণ দেয় নেই। 35,000 কোটি টাকা ঋণের 3য় কিস্তি আনার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি দল গিয়েছিল, একটি টিম গিয়েছিল। সেখানে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে ব্যাংকিং খাতে তোমরা যে নীতি গ্রহণ করেছো, এটি পূর্বের সেই লুটেরাদেরকে আবার পুনর্বাসিত করার সেই নীতি। তোমরা যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, তোমরা আবার তাদেরকে আইন করে পুনর্বাসন করার চেষ্টা করছো। সুতরাং এই অবস্থায় আমরা আবার তাদের কাছে অর্থ ছাড় দিতে পারি না, দেয় নেই, খালি হাতে ফিরে এসেছে। ওদিকে আমেরিকার সাথে বেশি মাখামাখি করতে গিয়ে কাজের কাজ কিছু হয় নাই। খলিলুর রহমান এবং জুবাইদা রহমান শূন্য হাতে ফিরে এসেছে আমেরিকা থেকে। উল্টো আমেরিকার সাথে গাঁটছড়া বাঁধার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বাংলাদেশি জাহাজগুলোকে বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে, পার হতে দিচ্ছে না। পার হতে না দেবার কারণে তেলের তীব্র সংকট দেখা দিচ্ছে এবং তেল পাম্পগুলোতে 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা বলছে তেলের কোনো সংকট নেই, 2 মাসের তেল বাংলাদেশে মজুদ আছে। এগুলো ছেলে ভোলানো গল্প। এই গল্পগুলো বাংলাদেশের জনগণকে এখন বলে আর এগুলো খাওয়ানো যাবে না। শেখ হাসিনাও এরকম উন্নয়নের গল্প অনেক শুনিয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। 2 মাসের তেল যদি মজুদ থাকে,
তেলের যদি সংকট না থাকে তেল পাম্পে কেন 5 কিলোমিটার লাইন থাকবে? এত স্বাভাবিক লজিকের কথা। এগুলো আপনাদের বুঝতে কষ্ট হলেও সাধারণ জনগণের এতটুকু বুঝতে কষ্ট হয় না। একটা জিনিস যখন পাওয়া যাচ্ছে না তখনই তো মানুষ সেখানে অতিরিক্ত ভিড় করবে। আর এর ভিতরে তো অসাধু ব্যবসায়ী আছেই। ব্যবসায়ীরা এদের এমন একটা চরিত্র হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের, ওরা যদি শোনে আগামীকাল কিয়ামত, তাহলে জায়নামাজ, তসবি, টুপি এবং কাফনের কাপড় এগুলো দাম বাড়িয়ে দেবে। তারা কিন্তু ভোগ করতে পারবে না, কিন্তু তাদের ওই যে মানসিক শান্তি যে আজকে আমি এত টাকা ইনকাম করলাম, মরার আগের দিন হলেও তারা এই কাজ করবে। এরপরে ডক্টর জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলেছিলেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না। এই ঘোষণা দেবার পরে গত 18 এপ্রিল মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন দাম বৃদ্ধি করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দাম বাড়ানো হয়েছে। যদিও আমাদের রিজভী ভাই বলেছেন যে জনগণের দাবির মুখে আমরা দাম বাড়িয়েছি, সরকার দাম বাড়ায় নেই। বয়ান চিন্তা করেন, সাধারণ মানুষকে এরা কত বেকুব ভাবে আল্লাহই জানে। সাধারণ মানুষ যারা জনগণ খেটে খাওয়া মানুষ, এরা মনে করে যেদেরকে যা বলা যায় তাই তোতা পাখির মতো মনে হয়, ওইটাই মনে করে এবং ওইটাই বিশ্বাস করে। হ্যাঁ, কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে কিছু মানুষ তেল না পেয়ে তারা বলছে প্রয়োজনে সরকার তেলের দাম বাড়িয়ে দিক, তবু আমাদের পর্যাপ্ত তেল দিক। তো এইটা এখানে কি বুঝতে বাকি থাকে এরা কারা? এইখানে এই পিছনের এই রহস্যটা উঠে এসেছে। তেল পাম্পের মালিকরা বা তেল ব্যবসায়ীরা এদেরকে সেট করেছে। মূলত তাদের উদ্দেশ্য, তাদের ফোন দিয়ে কিন্তু তারা দাম বৃদ্ধি করবে। তখন তাদেরকে ওখানে সেট করে দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছে। তারা বলছে যে সরকার প্রয়োজনে দাম বাড়াক, তবু আমাদের পর্যাপ্ত তেল দিতে হবে। আসলে তেল আছে। মন্ত্রী যে কথাটি বলেছেন তার কথা একেবারে অসত্য পুরাপুরি নয়। তেল তো কিছু আছেই। তো এই যেটুকু আছে এইটুকু বাজারে ছাড়লে এই দীর্ঘ লাইন হতো না। মূলত দাম বাড়িয়ে নেবার জন্য, আগে যে কিনে এনেছে যেটা দামে লিটার প্রতি, এখন মনে করেন তারা 50 টাকা লাভ করবে, এই আশায় তেল ছাড়ছে না, দিচ্ছে না, মজুত করে ফেলেছে। আর এদিক দিয়ে লোকজন লাগিয়ে দিয়েছে, তোমরা বলো যে প্রয়োজনে সরকার তেলের দাম বাড়াক। এগুলো তাদের দলীয় লোক, নিজেদের লোক। এই একটা কাজ করেছে। রিজভী ভাই বয়ান দিয়ে দিলেন যে জনগণ বলেছে তাই আমরা দাম বাড়িয়েছি। পৃথিবীতে কোনোদিন কেউ শুনেছেন আপনারা যে জনগণ বলে যে এই জিনিসের দাম বাড়ান? গ্যাসের দাম বৃদ্ধি করেছে, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে গ্যাসের দাম। এবারেও তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে 14% বাড়িয়েছে, 15% বাড়িয়েছে, 20 টাকা প্রতি লিটারে বাড়িয়েছে। আর এদিকে দেশের ভিতরে তো চাঁদাবাজি আছে, এগুলো তো বন্ধ হয়নি। চাঁদাবাজির মাত্রা দ্বিগুণ হারে বেড়ে গেছে। আর এই তেলের দাম বাড়ানোর কারণে বাসের ভাড়া বেড়ে গেছে, সবজির দাম, বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তো বাড়বেই, কারণ প্রত্যেকটা জিনিস তো জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত। এই যে এতগুলো ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো যেন জনগণের সামনে না আসে। বিরোধী দল যেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে না নামতে পারে, তারপরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে না নামতে পারে, জনগণকে যাতে সজাগ করে তুলতে না পারে। এই ঘটনাগুলো আড়াল করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য মূলত ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে এই গ্যাঞ্জামটা লাগানো হয়েছে। এছাড়া এর বাইরে অন্য কিছুই নয়। আপনারা দেখবেন 2-1 দিনের ভিতরেই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির গ্যাঞ্জাম লাগবে, মারামারি লাগবে। মিডিয়া তখন বয়ান উৎপাদন করতে লেগে যাবে, শিবিরকে এখানে দানব বানানোর চেষ্টা করবে। যদিও অস্ত্র দেখা যায় ছাত্র দলের হাতে, তারপরেও তারা বলবে যে ওইটা কুড়িয়ে পেয়েছিলাম। ছাত্র দলের ওই যে পায়ের রক কেটে দিয়েছে ওই ছেলেটার হাতে, যার হাতে ওই যে শক্ত কলম বড়, ওই কলম দেখাচ্ছে আর বলছে আসলে শিবির ওইটা নিয়ে আমার উপরে আক্রমণ করেছিল, আমি পরে ফেলে রেখে চলে গেছে, আমি ওইটা কুড়িয়ে নিয়ে পুলিশকে দিতে যাচ্ছিলাম, ওই সময় হঠাৎ করে কেউ একজন ছবি তুলে আমাকে বিরক্ত করছে। আল্লাহর ফেরেস্তা, একেবারে আল্লাহ নতুন একজন ফেরেস্তা তৈরি করে ওখানে পাঠাইছে। যাই হোক, মূলত উদ্দেশ্য ওইটাই, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। আর এই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়, বিরোধী দলকে এই দিকে তাদের গ্যাঞ্জাম এইগুলো মোকাবেলা করতে ব্যস্ত রেখে তাদের ওই ব্যর্থতাগুলোকে আস্তে করে দাবিয়ে দেবে।